ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। প্রথমত আমরা একটা জিনিস মাথায় রাখবো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? Audible and visible? Audible and visible তো? হ্যাঁ। ওকে, তো দেখো, ফার্স্ট কনসেন্ট্রেট অন দ্য নেম, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ স্টেটকে কিছু ডাইরেকশন দেওয়া হচ্ছে যে তুমি কিভাবে অ্যাক্ট করবে সিটিজেনদের ওপর। বিফোর ইন্ডিপেন্ডেন্স সিটিজেন নামক শব্দটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনসের সাথে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যুক্ত ছিল না। বিকজ বিফোর ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ নো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দ্যাট টাইম পিপলকে সবসময় কিন্তু আমাদের ভারতের যে সমস্ত জনসংখ্যা ছিল, যেটুকু জনসংখ্যা ছিল, তাদেরকে একটা করে কাস্টম বা সাবজেক্ট, একটা বস্তুর সাথে তুলনা করা হতো। আফটার কনস্টিটিউশন হবার পর, ঠিক কনস্টিটিউশন হবার পর সিটিজেন নামক শব্দটাকে আমরা জানতে পারি, কারণ সংবিধান আমাদেরকে বলেছে যে যেহেতু আমরা পপুলার সভেরেনিটির দেশ, যেহেতু আমাদের এখানে পার্লামেন্টারি সভেরেনিটি কাজ করে না, অর্থাৎ আমাদের দেশে যারা গভর্নমেন্ট তৈরি করে যে সমস্ত নেতারা, তারা কখনোই সমস্ত যা কিছু ল ইমপ্লিমেন্ট করতে পারে না, তারা লিমিটেড। কেন লিমিটেড? কারণ তাদেরকে আমরা যেহেতু ইলেক্ট করছি, তাই তাদেরকে ততটাই তারা করতে পারবে যতটা একটা এই দেশের জনগণ নিতে পারে, যতটা এই দেশের জনগণের ওয়েলফেয়ারের জন্য, ততটাই কিন্তু ল প্রোভাইড করতে পারে আমাদের দেশের লেজিসলেটিভরা, ততটাই বাউন্ডারিতে থেকে আমাদের এক্সিকিউটিভরা ইমপ্লিমেন্ট করতে পারে। যদি তারা না করে, যদি তারা কোনো রকম ভাবে ফেলিয়ার হয়, বা কখনো এরকম যদি তারা দেখালো যে আমরা তো ল মেকার, আমরা তো যা খুশি ল তৈরি করতে পারি, বাট এক্সিকিউটিভরা যদি দেখলো যে আমরা তো ইমপ্লিমেন্ট করছিল, আমরা কিন্তু যেভাবে খুশি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম মেনকা গান্ধীর কেসে, হঠাৎ করে মেনকা গান্ধীর সমস্ত ডকুমেন্ট সিজ করে নিয়েছিল পুলিশে, মনে পড়ছে? তাহলে সেই রকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা কতটা পক্ষে ক্ষতিকর, বা এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য জুডিশিয়ারি হচ্ছে তৎপর। এগুলো আমাদের কাছে কমন সেন্স একটা হয়ে আছে। এবার আমরা আসি প্রথম পোর্শনে। যেহেতু আমাদের কনস্টিটিউশন প্রিয়াম্বলে কি কি কথা বলেছে, প্রিয়াম্বলে বলেছে ডেমোক্রেটিক, সোশ্যাল, রিপাবলিক, এই তিনটে কথা যখনই আমাদের কনস্টিটিউশন প্রিয়াম্বলে উল্লেখ করেছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু জনগণকে এক্সট্রা ইম্পর্টেন্স কিন্তু পে করা হয়েছে। যেহেতু ডেমোক্রেটিক, যেহেতু সোশ্যাল, রিপাবলিক, এবং সেহেতু বলা হয়েছে আমরা আমাদের জনগণকে ট্রু জাস্টিস প্রোভাইড করব। আমাদের সংবিধানে প্রিয়াম্বলে লেখা আছে ট্রু জাস্টিস প্রোভাইডের কথা, ইকুয়ালিটি প্রোভাইডের কথা। সুতরাং যখন আমাদের সংবিধানের প্রিয়াম্বলে এরকম কিছু তাবর কথা উল্লেখ করা হয়, তখন আমাদের যারা ল তৈরি করছেন, লেজিসলেটিভরা, জুডিশিয়ারিয়া এবং আমাদের এক্সিকিউটিভরা,
সমস্ত রকম ভাবে বাউন্ডেড হয়ে যায় আমাদেরকে ডেমোক্রেসি দেওয়ার জন্য, ট্রু ডেমোক্রেসি, ট্রু ইন্ডিপেন্ডেন্স পে করার জন্য। এবং আমাদের ভারতবর্ষের সংবিধান অবশ্যই কনসেন্ট্রেট করেছে ডেমোক্রেসি ইন সোশ্যাল, ডেমোক্রেসি ইন পলিটিক্যাল, এই দুটো টার্মের ওপরে। তো সেই কারণেই আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে অর্নামেন্টাল, খুব সুন্দর লাগছে আমি সাজিয়ে রাখছি, অর্নামেন্টাল, দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আরেকটা পার্ট হচ্ছে এনফোর্সিয়েবল, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। তুমি যদি কোনোভাবে এই রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সিয়েবল কেন? বিকজ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার, বাট ডিপিএসপি নয়। ফান্ডামেন্টাল রাইট কে আমাদেরকে ল দ্বারা এনফোর্স করা হয়, বাট ডিপিএসপি ইজ নট। ডিপিএসপি হচ্ছে সোশ্যাল জাস্টিস, যে জাস্টিস, যে ইকুয়ালিটি, যে ডেমোক্রেসি প্রোভাইড করার কথা আমাদের কনস্টিটিউশন ফ্রেমাররা বলছেন, সেটা আমরা ডিপিএসপির মাধ্যমে দিচ্ছি। আর এনফোর্সিয়েবল এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটস আর দ্য রাইটস দ্যাট ইমপ্রুভ দ্য এক্সিস্টেন্স অফ ওয়ান সিটিজেন অফ ইন্ডিয়া। এই পোর্শনটুকু বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার আমরা একটু ডিটেলিং এ আসি। এবার একটা প্রশ্ন সবসময় মাথাতে রাখবে, দেখো জাস্টিস, রাইটস, স্বাধীনতা দুটোই তো তোমার ডিপিএসপিও যা বলছে, ডিপিএসপিও আমাদেরকে ডেমোক্রেসি দিচ্ছে, আবার ফান্ডামেন্টাল রাইটও আমাদেরকে ডেমোক্রেসি দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে। তাহলে কি দরকার ছিল একটা সংবিধানের মধ্যে দুটো জিনিসকে নিয়ে আসা? কোনো কি প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। কেন ছিল? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে এই কথাটার উপরে কনসেন্ট্রেট করো। মানে এটা একটা গাইডলাইনস রেডি করা হচ্ছে, ডাইরেকশন দেওয়া হচ্ছে কাকে? স্টেট বলতে। স্টেট বলতে কিন্তু আর্টিকেল 12 অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টও বটে স্টেট, স্টেট গভর্নমেন্টও বটে স্টেট, ইভেন পুলিশও স্টেট। তো তাদেরকে বলা হলো কি, যে তোমরা ঠিক এইভাবে, এই রকম ভাবে তোমরা কি করবে, আমার দেশের যে সমস্ত জনতা রয়েছে তাদের সাথে কিছু গাইডলাইন্স মেনটেন করে বিহেভিয়ার করবে। এই গাইডলাইন্স গুলো যদি তোমরা মেনটেন না করতে পারো তাহলে কিন্তু যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রভিশনটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোথায় আছে? পার্ট 4 ইন দ্য কনস্টিটিউশন। এমসিকিউ কোথায় আছে? এবং এখানে অবশ্যই মাথায় রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু নট এনফোর্সিয়েবল, ক্যান নট বি এনফোর্সড বাই এনি কোর্ট। ফান্ডামেন্টাল রাইট কিন্তু অবশ্যই এনফোর্সিয়েবল, বাট ডিপিএসপি নয়। এই প্রিন্সিপাল গুলো হলো ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। একটা দেশের গভর্নমেন্ট সিস্টেমকে চালনা করার জন্য একটা গভর্নমেন্ট এবং একটা সিটিজেনের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে এক কথায় আমরা বলবো কি? গভর্নেন্স। এই গভর্নেন্সকে কন্টিনিউ করার জন্য যে ফান্ডামেন্টাল গাইডলাইন্স দরকার সেটাকে প্রোভাইড করছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই কনসেপ্ট যেটা রয়েছে সেটা কোথা থেকে আমরা নিয়েছি? ডিপিএসপি এর কনসেপ্টটা আমরা নিয়েছি আইরিশ কনস্টিটিউশন থেকে। এমসিকিউ এটা।
এবার ঘটনা হচ্ছে যে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে জাস্টিস তো জাস্টিস জাস্টিস, ফান্ডামেন্টাল রাইটে এমন কিছু কথা বলা আছে যে কথাগুলো অবভিয়াসলি আমাদেরকে দেখাচ্ছে কি সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস, ইকুয়ালিটি, ডেমোক্রেটি, ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটি সমস্ত দিচ্ছে। তাহলে এই ডিপিএসপি নামক একটা প্রভিশনকে আমাদের সংবিধানে অ্যাড করার কি দরকার ছিল? তো এই প্রশ্নটা ধরো করা হলো। আমি ডক্টর বি আর আম্বেদকরকে বললাম, যেহেতু ডক্টর বি আর আম্বেদকর মানে যে ছবিটা রয়েছে ওনার ছবিটা আমার কেবিনে একদম মুখোমুখি। তো একদিন কি হলো, আমি অফ টাইমে বলছিলাম যে ডক্টর বি আর আম্বেদকর, এই যে ডিপিএসপি, তাহলে আপনি ফান্ডামেন্টাল রাইট তো ছিল, তাহলে ডিপিএসপি কেন অ্যাড করলেন? তো বি আর আম্বেদকর বললেন যে দেখো বাবা, আমার এই জন্য আমার অ্যাড করা, কারণ ফান্ডামেন্টাল রাইট স্টেটকে একটা জায়গায় বাউন্ডারিতে ভর্তি করে দেয়, স্টেটকে কনজেস্টেড করে দেয়। স্টেট নিজের মতো করে সমস্ত কিছু করতে পারে না, কিন্তু স্টেট তো ধরো সংঘবদ্ধ, দায়িত্ব একদম, স্টেট তো দায়িত্ববান, স্টেট তো প্রতিজ্ঞাবদ্ধ। যেহেতু তোমরা নিজেরাও ইলেকশন দিয়ে ভোট করে সরকার তৈরি করছো, সুতরাং সরকারকে তো নিজের মতো করে কিছু তো কাজ করতে হবে। কি কাজ করতে হবে স্যার? তখন বললেন যে দেখো, যেহেতু তোমরা ডেমোক্রেটিক কান্ট্রির মানুষ, তো সেহেতু সরকারের সবার প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে গিয়ে কি ওয়েলফেয়ার করা, মানুষের ভালো করা। সেই হেতু ফান্ডামেন্টাল রাইটের কিছু নেগেটিভ দিক রয়েছে, যেটা কিনা কি করছে, সরকারকে বাধা দিচ্ছে। তুমি ওয়েলফেয়ার কাজ অনেক সময় সরকার করতে পারছে না। দ্যাটস ওয়াই ডিপিএসপি কে আমি অ্যাড করেছিলাম। কারণ ডিপিএসপি যদি আমি অ্যাড না করতাম, তাহলে সরকার কিন্তু নিজস্ব কিছু গাইডলাইন্স মেনটেন করে উইদাউট ইন্টারাপ্টিং পিপলস লাইফ সে কিন্তু অনায়াসেই ওয়েলফেয়ার করতে পারছে। কেন পারছে? কারণ দেখো, আমি কিন্তু আগেই মেনটেন করে দিয়েছি বাবা যে এনফোর্সিবল নয় এটা। তুমি সুপ্রিম কোর্টেও যেতে পারবে না, হাইকোর্টেও যেতে পারবে না, ইভেন তুমি তোমার সাব ডিভিশনাল কোর্টেও যেতে পারবে না। এটার জন্যই আমি ডিপিএসপিটাকে অ্যাড করেছি। কারণ তুমিও যেমন একটা ধরো একটা স্বাধীন দেশের নাগরিক, তেমনি আমার গভর্নমেন্ট যে রেডি করছে সেও কিন্তু একটা স্বাধীন দেশের নাগরিক। বললাম ওকে। তো সেই কারণেই আমরা অ্যাড করলাম কি কি ইম্পর্টেন্স রয়েছে ডিপিএসপি। ফার্স্ট অফ অল, সোশিও ইকোনমিক রাইটস। অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে কি প্রদান করে? পলিটিক্যাল রাইট প্রদান করে। ডিপিএসপি আমাদেরকে কি দিচ্ছে? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রাইটস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অবশ্যই দেখো, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ওয়ান টার্ম পলিসি, পার্সিয়াল পলিসি। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটে কিন্তু সরকারের কোনো লাভ হচ্ছে না। যে গভর্নমেন্ট রেডি করছে তার কোনো প্রবলেম, তার তো হাজারটা প্রবলেম হচ্ছে, তার কোনো লাভ হচ্ছে না। তাকে আমরা বলছি তুমি আমার হঠাৎ করে তুমি আমার প্রপার্টিতে ঢুকতে পারবে না, তুমি আমাকে এভাবে এটা করতে পারবে না, আমার রাইট রয়েছে নিজের মতো করে বাঁচার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তার দরুন কি হয়, সামটাইমস সরকার হয়তো ভেবেছে যে কোনো একটা জায়গা, ধরো তোমার বাড়ির রাস্তাতে কিছু করবে, তুমি বলছো এই না না হবে না, এই রাস্তার পাশে যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনের পাশে আমার দেয়াল রয়েছে গা ঘেঁষে, এই আমার দেওয়ালে এসব করা হবে না, এইখানে গাছ লাগানো যাবে না। কিন্তু ওখানে যদি গাছটা লাগানো হয়, দেখবে অনেক সময় অনেক ব্লকে, অনেক সাব ডিভিশনে এরকম কাজ হয়েছে, বা অনেক মিউনিসিপাল এরিয়াতে, পঞ্চায়েত এরিয়াতে, যে বাড়ির ড্রেনের পাশে পাশে একটা করে গাছ লাগানো হয়েছে, ছোট ছোট গাছ। অবশ্যই সেগুলো ইউক্যালিপটাস বা শাল বট গাছ নয়, ছোট গাছ। কেন লাগানো হয়েছে? তার কারণ থাকে অবশ্যই, যাতে করে ওই ড্রেনের পাশে যে মাটিটা থাকে সেটা কখনোই নিচে এসে না পড়ে। কারণ বৃষ্টি তো হয়ই, বৃষ্টি হবেই, স্বাভাবিক ব্যাপার, যাতে ভিতরে না এসে পড়ে এবং ড্রেনটা যাতে না জ্যাম হয়, এটা একটা কারণ। দ্বিতীয়ত সবুজায়ন করা। তো তুমি বললে না না এসব হবে না,
এগুলো করা যাবে না। তো এরকম তখন তখন ওই সেই লোকটি তখন সরে যাবে, কারণ এটা তো তার তো আর রাইট নেই, সে তো জোর করে করতে পারবে না তোমার জায়গা, তাহলে তোমার ফান্ডামেন্টাল রাইটে বাধা আসবে, তুমি চলে যাবে ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তাকে সম্পূর্ণ রকম শুনানি করবে, দীর্ঘদিন ধরে কেশবানন্দ ভারতীর মতো কেস চলবে। সেই কারণে ডিপিএসপিটাকে ইমপ্লিমেন্ট করা, যে সরকার নির্দিষ্ট কিছু গাইডলাইন মেনটেন করবে, সেই গাইডলাইনের মধ্যে তোমার ফান্ডামেন্টাল রাইটকে সে কিচ্ছু করবে না, বাট ওয়েলফেয়ার সে চালিয়ে যাবে। ওকে, আছে নাকি ঘুমিয়ে গেল গো? হ্যাঁ দিদি আছি। আচ্ছা, আর কদিন? 20 দিন, 21 দিন? 20 দিন। 20 দিন। আমার যে টেনশন হচ্ছে না, আমার শনিবারে টেনশনে আমার পেট খারাপ হয়ে গেছিল, অবস্থা খারাপ করে বসেছিলাম ঘরে। ওকে, তো ডিপিএসপি হচ্ছে আমাদের কাছে একটা ওয়েলফেয়ার স্টেট প্রিপেয়ার করার একটা প্রিন্সিপাল। ডিপিএসপি অবশ্যই ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ইমপ্লিমেন্ট না করি, তাহলে একটা দেশের ইকোনমিক প্রগ্রেস কিন্তু থেমে যাবে, স্টেবল হয়ে যাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, কম্পিটিশন। আমরা একেবারে সেই ডারউইনবাদ থেকে শুরু করে বর্তমানে তুমি যদি ইকোনমির যে সমস্ত থিওরি গুলো রয়েছে সেগুলো যদি পড়ো, সব জায়গায় দেখবে একটা কথাই বলা হচ্ছে, কম্পিটিশন কিন্তু দরকার। কম্পিটিশন হলেই তো যোগ্যতমের উদ্বর্তন হবে, উইদাউট কম্পিটিশন তো কেউ হঠাৎ করে যোগ্যতা প্রমাণ করতে পারবে না। সুতরাং ইকোনমিক প্রগ্রেসও রাখতে হবে, প্লাস এনভায়রনমেন্টকেও কিনা আমাদেরকে সঠিক রাখতে হবে। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়গুলো, এগুলো আমাদেরকে কে প্রদান করছে? ডিপিএসপি। ইনইকুয়ালিটিজ, সরকারকে বলে দেওয়া হলো যে আমি আমার মতো জীবন ধারণ করতে পারি, সেখানে অন্য কোনো কেউ থার্ড পার্টি কোনোভাবে সে ইন্টারাক্ট করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারে না। বাট সরকার এখানে দায়বদ্ধ সোশ্যাল জাস্টিস প্রোভাইড করার জন্য, পলিটিক্যাল জাস্টিস প্রোভাইড করার জন্য, ইভেন ইকোনমিক জাস্টিস প্রোভাইড করার জন্য। কিন্তু যেহেতু ফান্ডামেন্টাল রাইট আমি পড়েছি বা ডিপিএসপি পড়িনি, সেহেতু আমি যেমনি একটা গরিব দরিদ্র ছেলেকে দেখছি, তাকে দেখে হাসি মস্করা শুরু করলাম, ইনইকুয়ালিটিস ক্রিয়েট হলো সমাজে। যে ওয়েলফেয়ার সিস্টেমটা ছিল, সেই ওয়েলফেয়ার সিস্টেমটা, সে সুস্থ সমাজ ব্যবস্থাটা খর্ব হলো। আমি শুরু করলাম, আমার দেখে আরো 10 জন শুরু করলো, আলটিমেটলি কি হলো, যে জাস্টিস ব্যাপারটা সেটা কিন্তু পুরোপুরি ভাবে ধসে গেল। কারণ দেখো, আমরা যদি অক্সফামের একটা রিপোর্ট নিয়ে একটু পর্যালোচনা করি, এগুলো জাস্ট ফর নলেজ, এগুলো প্রিলিমসে মনে রাখার দরকার নেই, ঠিক আছে? আর কালকে যেগুলো পাঠিয়েছিলাম, কালকের ইয়েগুলো বাদ দিয়ে ওই বইয়ের পাতার মধ্যে যেগুলো ছিল ওগুলো পড়ো, কিন্তু কম পড়ো, কারণ ওটা তোমার WBCS এ খুব একটা বেশি আসে না। ওগুলো মিডাইভেল ইন্ডিয়াতে যে সমস্ত টার্ম গুলো ব্যবহার করা হতো বা মডার্ন ইন্ডিয়াতে, সেগুলো এইগুলো তোমার ইচ্ছা করে ইউপিএসসি তুলে ধরে সামটাইমস, যাতে করে তুমি করতে না পারো, কারণ ওগুলো কেউ পড়ে না। তো যাই হোক, অক্সফামের একটা রিপোর্ট অনুযায়ী আমরা যদি দেখি, ভারতবর্ষে মাত্র 1% লোক রিচেস্ট। আম্বানি, আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা ইত্যাদি ইত্যাদি। প্রেমজি এদিকে রয়ে গেল, আদিম প্রেমজি, এদিকে তোমার নারায়ণা মূর্তি, এনারা রয়ে গেলেন ওই 1%-এর মধ্যে। বাকি যারা, তারা কিন্তু আইদার মডারেট ওর একেবারে বিপিএল ক্যাটাগরিতে বসবাস করে। এই 1% লোক কিন্তু টোটাল 100% ন্যাশনাল ফান্ডকে
প্রোভাইড করে না, মাত্র 40% ন্যাশনাল ওয়েলথ প্রোভাইড করে। সেহেতু যখন আমরা সোসাইটিতে লিবারালাইজেশন করতে চাই, মার্কেট ইকোনমিকে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন কিন্তু কিছু প্রবলেম চলে আসে। এবার আমি যদি আদানি বা আম্বানির পকেটটা দেখে, তার মান্থলি ইনকাম দেখে একটা সাধারণ মানুষের সাথে যদি তুলনা করি, তার পকেটের সাথে যদি তুলনা করি, আলটিমেটলি কিন্তু ইকোনমিক ধসে পড়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়। তাই আমাদের দেশে কিন্তু একটা ল রয়েছে, ইনকামের ভিত্তিতে ট্যাক্সটাকে বেঁধে দেওয়া আছে। এবার আসে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি আমি অবশ্যই তোমাদের কাছে আগে বলেছি টার্মটা। অ্যাকাউন্টেবিলিটি নাথিং, এই যে আমরা ধরো সরকার তৈরি করছি, তো সরকার হয়ে যায় কি রেসপন্সিবল আমাদের প্রতি, যেহেতু আমরা তৈরি করছি। এখন যদি আমরা তৈরি না করতাম, মোনার্কিক্যাল গভর্নমেন্ট হতো, ঠিক আছে রাজার পরে রাজার ছেলেই বসবে, কোনো অসুবিধা ছিল না। বাট যেহেতু আমরা ইলেকশন দিয়ে, আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে তাদেরকে তৈরি করছি, সেহেতু তারা কিন্তু রেসপন্সিবল হয়ে যায় অ্যান্সার করার জন্য যে তারা কোন খাতে কি খরচ করলো। সেখান থেকে আমরা দেখি যে গভর্নমেন্ট কিন্তু তার সমস্ত রকমের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে সিটিজেনকে জানাতে বাধ্য হয়। ফেয়ার মার্কেট, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন যেমনি হয়েছে, সেই রকমই কিন্তু আমরা মার্কেটের ট্রান্সপারেন্সি আমাদের কাছে একটা বড় ইস্যু। সরকার যে মার্কেট করছে, সরকার যে বিজনেস করছে, তার মধ্যে ট্রান্সপারেন্সি কতটা, সেটা দেখার জন্য আমাদেরকে জাস্টিস, রাইট প্রোভাইড করছে কে? ডিপিএসপি। হিউম্যান রাইটস, ক্যাপিটালিজম, লিবারালাইজেশন, এগুলো কিন্তু আমাদের মানুষকে অনেক বেশি পরিমাণে ইনভাইট করছে যে তোমরা আসো, কাজ করো, সবাই মিলে কাজ করো। এবার এই যে ধরো সবাই মিলে কাজ করা, সেহেতু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ অ্যাড হচ্ছে বিভিন্ন রকম কাজের সাথে। সেখানেই আরো একটা জিনিস উঠে আসে যে যতজন কাজ করছে, যে পরিমাণে কাজ করছে, তারা কি সেই পরিমাণে ওয়েজ পাচ্ছে, টাকা পাচ্ছে? তো এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটে বলা নেই, কিন্তু ডিপিএসপি বলছে যে প্রত্যেককে তার কাজের অনুযায়ী বেতন প্রোভাইড করা উচিত। হিউম্যান ক্যাপিটাল, মানুষ যারা প্রোডাক্টিভ মানুষ, তারা কিন্তু অবশ্যই একটা রিসোর্স, বিকজ তারা এডুকেশন ইন্ডাস্ট্রিটাকে, রিসার্চ ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি পরিমাণে আমাদের বিশ্বের দরবারে তুলে ধরে। তো ডিপিএসপি একটা পার্ট অফ গভর্নমেন্ট যে কিনা আমাদের কাছে এই কোয়ালিটি টাইপ অফ এডুকেশন এবং অবভিয়াসলি এখানে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করতে সাহায্য করছে। তাছাড়া অবশ্যই যে কথাটা ফান্ডামেন্টাল রাইটে বলাই নেই, কিন্তু তোমরা অবশ্যই এনভায়রনমেন্টের যখন আমরা প্রোটেকশন এরিয়া পড়ছিলাম, তখন আমরা পড়েছিলাম এই পোর্শনটা, যে আমাদের ভারতবর্ষে যে বন সম্পদ রয়েছে, সেই বন সম্পদের রক্ষার প্রতি আমরা কিছুটা দায়িত্বশীল, আমরা দায়বদ্ধ। সেই কথাটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটে কোথাও বলা নেই, কিন্তু ডিপিএসপি আমাদেরকে বলছে যে ওয়াইল্ড লাইফ এবং আমাদের যে বনজ সম্পদ রয়েছে, বন রয়েছে, সেটাকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। এবার আসি ওমেন সিভিলাইজেশন, ওমেন রাইটস। আমরা যখনই 1991 সালে দেশের ইকোনমিকে গ্লোবালাইজেশন করলাম, এলপিজি ঘটালাম, সেই মুহূর্তে কিনা আমরা কি করলাম, যে রেনেসাঁস রাজা রামমোহন রায় শুরু করেছিলেন, সেই রেনেসাঁসকে মডার্নাইজ করা হলো সেই মুহূর্তে।
বাইরের দেশে যা ঘটছে সেটা থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু তখন ইনফ্লুয়েন্স হওয়া শুরু করলাম। এবং এখানে কিন্তু মহিলারা, এখন দেখো যে মহিলারা একটা সময় প্রচুর কম পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, তারপর তোমার যে কোনো রকমের ওয়ার্কের সাথে যুক্ত ছিল কম, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের হিউজ পার্টিসিপেশন বাড়ছে। ইভেন কয়েক বছর আগে যে মুহূর্তে ধরো মোটামুটি তুমি তোমার দাদাকে জিজ্ঞাসা করো যে তারা যখন পরীক্ষা দিতে যেত, কোনো চাকরির পরীক্ষা দিতে যেত, সেই সময় মানে মেয়েদের ক্রাউড কিরকম থাকতো, মেয়েরা কতটা পার্টিসিপেট করতো এক্সাম হলে। আর তুমি নিজে পরীক্ষা দিতে যাবে 22 তারিখে, তখন দেখবে মেয়েদের পার্টিসিপেশনটা কতটা। হিউজ চেঞ্জেস পাবে দুটোর মধ্যে, দুটো সময়ের মধ্যে। অথচ দেখো আমরা একটা শতাব্দীর মধ্যে এগোচ্ছি, এমন নয় যে 90-এর দশকে ছিল, কেউ 90-এর দশকের কথা বলছে, কেউ 20-এর দশকের কথা বলছে, এমন নয়। কিন্তু ওটা তোমার এই কয়েক বছরেও হিউজ পরিবর্তন হয়েছে। তো এই যে পরিবর্তনটা, তো এই পরিবর্তনটা তখনই সুন্দর হবে যখন মেয়েরাও যেটুকু কাজ করবে সেই কাজের সমান যোগ্যতা পাবে, সমান টাকা পাবে পরিশ্রমের ভিত্তিতে। এগুলো আমাদেরকে প্রোভাইড করছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে দিদি, সেই অনুযায়ী ঘরে কাজ করলেও তো টাকা পাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছো, সরকারকে বলতে হবে যে আমাদের এটা সত্যি কথা যে দেখো আমাদের যে মানে আমাদের দেশে, আমাদের বিশ্বে প্রচুর মহিলা আছে যারা হাউসওয়াইফ, তারা অ্যাকচুয়ালি কাউন্ট হয় না। মানে ইকোনমিতে যখন আমরা জিডিপি কাউন্ট করি না, যখন আমরা ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ইনকাম কাউন্ট করি, মাথাপিছু আয় কাউন্ট করি, তখন কিন্তু তাদেরকে কাউন্ট করাই হয় না। তার মানে কি তারা সিটি মানে একটা পার্ট নয়, নট এ পার্ট অফ এ কান্ট্রি। তো ওয়েজ প্রোভাইড করা উচিত, অবশ্যই উচিত, যেভাবেই হোক। অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়ালি না হলেও ইমোশনালিও কিছুটা ওয়েজ তাদেরকে প্রোভাইড করা উচিত। যাই হোক, এবার আসি। তো ব্যাপারটা হচ্ছে যে ডিপিএসপি কে আমরা কেন প্রোভাইড করলাম, কেন নিয়ে এলাম। গান্ধীজির এটা ডিপিএসপি অ্যাকচুয়ালি গান্ধিয়ান পলিসি, গান্ধিয়ান আইডিয়ালিজম। গান্ধীজি বলতেন যে ডেমোক্রেসিকে শুধুমাত্রই একটা স্তরের মধ্যে ছড়িয়ে রাখলে হবে না। কারণ গান্ধীজি যখন ভারতবর্ষের ইতিহাসে এন্ট্রি করেন, উনি দেখেছিলেন যে ন্যাশনালিজমের যে ধারা, যে আন্দোলনের যে ধারা, সেই আন্দোলনটা একটা স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। মডারেট শিক্ষিত যারা, তারা কিন্তু শুধুমাত্র এই আন্দোলনে যোগদান করত, বাকি কেউ সেরকম কোনো ইন্টারেস্ট দেখাতো না। সেই মর্মে উনি বললেন যে আমাদেরকে এটা করলে হবে না, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একেবারে নিচু থেকে উঁচু পর্যন্ত কিন্তু জাস্টিস প্রোভাইড করতে হবে, ডেমোক্রেসিকে গ্রাসরুট থেকে ছড়িয়ে যেতে হবে। তো সেজন্য কি দরকার, কিছু নিয়ম দরকার, যেটা আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট। দেখো সংবিধানে বলা আছে পপুলার সভেরিনিটি, মানে জনগণই হলো মূল শক্তির উৎস। ঠিক আছে, কিন্তু তুমি যদি জনগণের হাতে সমস্ত রাইট দিয়ে দাও, জনগণকে যদি তুমি বলো অবাধ বিচরণ করো, তাহলেও কিন্তু মুশকিল আছে। যেটা আমাদের দেশে হয়, যে যা খুশি পারে বলে, যার যেটা খুশি ইচ্ছা হয় সেটা বলে। এই যে ধরো গান্ধী এবং নেতাজির যে সম্পর্কের একটা ইতিহাস রয়েছে, কনফ্লিক্টটা প্রত্যেকটা মানুষের হয়, বাড়িতে আমাদের ঝামেলা ঝগড়া হয়, কিন্তু সেই ইতিহাসটাকে টোটালি বিকৃত করে ভারতবর্ষের বেশ কিছু মানুষ ছড়াচ্ছে। কারণ তারা জানে সংবিধান বলেছে ইউ হ্যাভ রাইট টু টক, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন। দ্যাটস ওয়াই তারা কিনা কি করছে, যা ইচ্ছা হচ্ছে ছড়াচ্ছে। ঠিক আছে, মেনে নিলাম তুমি ছড়াচ্ছ, খুব ভালো করছো,
কিন্তু এটাই যদি চায়না হতো, চায়না কি করতো বলতো? চায়নাতে একটা টার্ম ইউজ হয় হিস্ট্রি নিহিলিস্ট বলে। যদি ওরা মাও সেতুংকে হিরো হিসাবে প্রচার করে, যদি কেউ বলে আরে না মাও সেতুং এর এত ক্ষমতাই ছিল না, সঙ্গে সঙ্গে গুলি করে উড়িয়ে দেবে তোমার খুলি। এটা হচ্ছে ডিফারেন্স। মানে এমনি কোনো নিয়ম আছে? হ্যাঁ ওদের নিয়ম আছে। ওদের নিয়ম আছে মানে কি, ইতিহাসকে বিকৃত করা যাবে না। ইতিহাস যা আমাদের দেশের গৌরবকে বর্ধন মানে বাড়ায়, সেই সমস্ত গৌরবকে তুমি নষ্ট করতে পারবে না। এবং এটা একটা বড় কারণ জানো, যে চায়নার কাছে ফিউচারে যদি জল সংকট হয়, তাহলে সে জলটাকে বাঁচাবার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে। আর সেখানে 39 বছর ধরে নর্মদা ড্যামের জন্য ভারতবর্ষে লড়াই হচ্ছে। অবশ্যই ভালো জিনিস, খারাপ জিনিস কিন্তু নয়, আমি বলছি না আমাদের ভারতবর্ষের সিস্টেমটা খুব খারাপ, বাট এটাই হচ্ছে ডেমোক্রেসির একটা দিক বা এক্সট্রা পপুলার সভেরেনিটির একটা দিক, যেখানে মানুষ যেদিনকে জানতে পেরে যাবে না প্রত্যেকটা মানুষ যে আমাদের দেশে পপুলার সভেরেনিটি আছে, মানে সিটিজেনি হেড, সেদিনকে দেখবে শুধু। যেটুকু মানতো সেটুকু মানবে না। তো এবার আসি যে কি কি ফিচার আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে, কি কি ফিচার রয়েছে। অবশ্যই ডিপিএসপি কে সোশ্যাল এন্ড ইকোনমিক গোল রিচ করার জন্যই নিয়ে আসা হয়েছে। সোশিও ইকোনমিক চেঞ্জ নিয়ে আসার জন্যই ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করা। প্রত্যেকটা মানুষের যে বেসিক প্রাইমারি নিডস, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম দেখো আমাদের সংবিধান যখন তৈরি হয়, সংবিধান কিন্তু প্রচুর আইডিয়ালিজম থেকে তৈরি হয়েছিল। তো তার মধ্যে একটা আইডিয়ালিজম ছিল কার্ল মার্কসের। তো কার্ল মার্কস এটাই মনে করতেন যে স্বাধীনতা লিবার্টি এর মানে একটাই, যখন মানুষের মনে বা মানুষের কপালে তার বেসিক নিডস গুলোকে ফুলফিল করার জন্য কোনো ভাঁজ পড়বে না, সেটা হচ্ছে স্বাধীনতা। অবশ্যই সেটা কিন্তু অনেক অনেক পার্সেন্ট মানে অনেক ক্ষেত্রে এটা ঠিক কথা। আর তাছাড়া আমরা জানি আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কি ধরনের ব্যারিয়ার্স আছে। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে হাজার রকমের কাস্ট সিস্টেম রয়েছে। শুধু কাস্ট সিস্টেমই নয়, কাস্টের মধ্যে সাবকাস্ট সিস্টেম রয়েছে। ইকোনমিক উইকার সেকশনের কার্ড যদি করাতে যাও না, সাবকাস্ট লাগবে, সার্টিফিকেট লাগবে, তুমি কি সাবকাস্ট থেকে বিলং করো। এবার অনেক সময় কি হয়, অনেকে সেগুলো জানেই না, জেনারেল এসসি এসটি ওবিসি ব্যাস, তারপরে আর অত জানা হয় না। যেমন তাও তুমি এবারে কি কি বলতো, এবারে হয়তো আমরা গেলাম, বললো তুমি ব্রাহ্মণ, সেটা প্রমাণ দাও, এই যে কানে পড়তে আছে দেখো, এটাই তো। তো এই ধরনের কি প্রমাণ তুমি লেখাতে যাবে কোথায়, আবার সেটার জন্য ছোট মানে হাজার রকমের ঝামেলা আছে। যেখানে ল আমাদেরকে ধরো, যেখানে আমরা একটা আইনি লিগাল একটা কার্ড বার করতে যাচ্ছি, লিগাল একটা সার্টিফিকেট বার করতে যাচ্ছি, সেখানে সাবকাস্টটা এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে আসছে, তাহলে ইন্ডিয়ান সোসাইটিতে তো অবশ্যই হবে। লট অফ কুসংস্কার, লট অফ কুসংস্কার এখনো পর্যন্ত মানুষ মনে করে বলি দিলে ভগবান খুশি হয়ে যায়। ছোট বাচ্চাটা ট্যাঁ করে কাঁদছে, তার মাথাটা মুড়িয়ে দিলাম, তার কানে দুটো ফুটো করে দিলাম, কি না মানত করেছিলাম, ঈশ্বর খুশি হলো। ঈশ্বর কখনো কারো কান্নাতে খুশি হয় না। এইগুলো ধরো আমাদের সমাজের কিছু একটা ড্রব্যাকস রয়েছে। এই ড্রব্যাকস গুলোকে হাঁটিয়ে রিশেপ করার জন্য ডিপিএসপি অনেকখানি ফ্রুটফুল। ডিপিএসপি তখনই কিনা সাকসেসফুল হবে যখন গভর্নমেন্টের ফেলিয়ার গুলো সামনে আসবে। গভর্নমেন্ট কি কি কারণে হতে পারেনি সাকসেস। এবারে ডিটেইলসে এবার পড়বো কি কি লেখা আছে, কোথায় কি কি আছে। ডিপিএসপি অ্যাকচুয়ালি হচ্ছে আর্টিকেল 36 থেকে 51।
কি কি বলা আছে? সোশ্যালিস্ট প্রিন্সিপাল, গান্ধীয়ান প্রিন্সিপাল অবশ্যই, অ্যান্ড লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে কি কি বলা হয়েছে? প্রথমত ওয়েলফেয়ার অফ দ্য পিপল, মিনিমাইজ করতে হবে কি ইনইকুয়ালিটিস অফ ইনকাম। ইকোনমিক সিস্টেমে আমাদের ভারতবর্ষে সবার কিন্তু ইকোনমিক কন্ডিশন আলাদা, এবং এই ডিপিএসপি আছে বলে দেখো তোমার আমার আম্বানির বা আরো যারা ধরো খারাপ অবস্থায় রয়েছে, বা আমাদের পাড়াতে ধরে নাও কোনো একজন ভিক্ষা করেন, তার কন্ডিশন কিন্তু সেম। ইকোনমিক স্ট্যাটাস কিন্তু আলাদা হলেও বাজার আমাদের দেশে কিন্তু আলাদা নয়, যে এই বাজারে শুধুমাত্র আম্বানি গোত্রীয় লোকেরাই যেতে পারে, এই বাজারে শুধুমাত্র সহেলির মতো মানুষেরা যেতে পারবে, বা এই বাজারে শুধুমাত্র রক্তিমারাই যেতে পারবে, আবার এই বাজারে শুধুমাত্র কোনো একজন ভিখারি এরাই যেতে পারবে। এবং প্রত্যেকটা বাজারে প্রত্যেকের জন্য প্রবেশ নিষেধ। তোমার বাজারে আমি যেতে পারবো না, আমার বাজারে তুমি আসতে পারবে না, বা আমি কোনোদিনও এই যে ধরো সবজি বিক্রি করছে, সবজির একটা হিউজ দাম, তুমি চাইলে কিনতেও পারো না কিনতেও পারো, কিন্তু এরকম বলা নেই যে এই সবজিটা শুধুমাত্র বড় লোকদের জন্য যাচ্ছে, তুমি চাইলে কিনবে না। এটাই হচ্ছে আমাদের দেশের এই ইনইকুয়ালিটি, মানে যদিও আছে তবুও ডিপিএসপির মাধ্যমে, যেহেতু আমাদের বাজার আলাদা করার নেই, এটা হচ্ছে একটা হিউজ মানে এক্সাম্পল যে ইনইকুয়ালিটি আমাদের দেশে নেই। তুমি এখন আমেরিকা যাও, ওখানে দেখবে যারা খুব বড় লোক তাদের জন্য সবসময় টপ ফ্রেশ জিনিসগুলো যায়, যে বাজারে যায় সে বাজারে তোমার আমার প্রবেশ নিষেধ। তার থেকে যেমন ধরো মানে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তাহলে আলাদা হবে। হুম, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তাহলে আলাদা হবে। প্রধানমন্ত্রী, হ্যাঁ দেখো আমরা কি বলি আমাদের দেশে, আমরা কি বলি, আর ধরো নর্মাল কেউ ধরো বিশাল হাইফাই কোনো চাকরি করলো, মাসে ধরো 1.5 লাখ 2 লাখ মানে বেতন পায়, কেউ ওই তারা বাজারে সেটাতে যাবে, যেতে পারবে। হ্যাঁ সে ওই বাজারে যাবে, ও সে ওরকম বাজারে যাবে। এবার ধরো কেউ 1 লাখ টাকা ইনকাম করছে মানে এই নয় যে তাকে ওই খরচা 1000 টাকা করবে। দামে জিনিসটা খেতেই হবে, হতেই পারে হুম না খেতেও পারে, সেটা আমাদের দেশে আছে। অনেকেই আছে ধরো হিউজ ইনকাম করে কিন্তু দেখবে একদম সাধারণ জীবন যাপন করে, খুব সাধারণ জীবন যাপন করে, অত দামি জিনিস খায় না বা অত দামি জিনিস পরেও না, হুম এরকম আছে, কারণ এখানে কোথাও বলা নেই। এবার ওদের দেশে কিরকম দেখো, ওখানে যেমন আমার মামা আছে, ও রিসার্চার হয়ে গেছে, পিএইচডি হয়ে গেছে, পোস্ট ডক্টরেট করছে, সেক্ষেত্রে কি হয় ওরা এখনো স্টিল ওখানে কিন্তু স্টুডেন্ট, বাট আমাদের দেশে স্টুডেন্ট নয়, আমাদের দেশের স্টুডেন্ট নয় প্রথমত, দ্বিতীয়ত ওরাই বলে, ওদের কাছে আমি শুনেছি বিষয়টা, যে মার্কেট সিস্টেমটা আলাদা। কিন্তু আমাদের দেখো তোমার ইচ্ছা হলো যে তোমাকে প্রত্যেকদিন কেউ বলছে না যে তুমি একেবারে মানে ইলিশ মাছ খাও, বা তোমাকে 1600 টাকার ইলিশটাই কিনতে হবে, তোমার ইচ্ছা হলো আজকে যে ও আচ্ছা আজকে আমার মাসে প্রথম পেমেন্ট ঢুকেছে, আমার মনে হচ্ছে আমি 1600 টাকার ইলিশটা খাই, তুমি খেলে, তুমি বাজার থেকে আনতে পারলে। কিন্তু এটা যদি আমেরিকা হতো তুমি কিন্তু পারতে না। এটাই হচ্ছে হিউজ ডিফারেন্স আমাদের সাথে ওদের। তাও যারা বলেন না যে আমাদের দেশ খারাপ, বাইরের আমেরিকা এত ভালো, এই এত ভালো সেই এত ভালো, যারা থাকে তারাই ওই সমস্ত দেশগুলোর বলে, যে তারাই বলে যে আমরা চান্স পেলেই যেন দেশে ফিরে আসতে চাই। বুঝলে? 1 লাখ টাকা ইনকাম যেমনি তার আসছে হুম তেমনি তাকে বলা হচ্ছে তুমি এইরকম নর্মাল হোমে থাকতে পারবে না, তুমি গাড়ি ছাড়া চলতে পারবে না। তো আলটিমেটলি তুমি যেমনি হিউজ ইনকাম করছো, তোমার হিউজ তো ওখানে চলেও যাচ্ছে, এক্সপেনশনও তো বেশি হচ্ছে, এক্সপেন্ডও তো চলে যাচ্ছে না, হুম এক্সপেন্ডিচারও তো হাই হয়ে যাবে, তাহলে তোমার কিছুই থাকছে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমাদের ভারতবর্ষে দেখো, তোমার ইনকাম 50,000 টাকা হলেও তুমি 2,000 টাকার ভাড়া ঘর ভাড়া নিয়ে তুমি থাকতে পারো।
এবং তাছাড়া কি কি বলা হলো, ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমিউনিটি আর সো ডিস্ট্রিবিউটেড অ্যাজ টু বেস টু সাবসার্ভ কমন গুড। যেমন ধরো সাঁওতাল পরগনাতে রিসোর্সের ডিস্ট্রিবিউশন ইকুয়াল হওয়া উচিত, কারণ যে রিসোর্স পাওয়া যায় ঝাড়খণ্ড বা বিহারের সাঁওতাল পরগনা থেকে, সেটা কিন্তু সাঁওতাল পরগনাতেই পাওয়া যায়, বিহার বা ঝাড়খণ্ডের অন্য এরিয়াতে পাওয়া যায় না। সুতরাং সবার প্রথমে এই রিসোর্সটাকে ডিস্ট্রিবিউশন করা উচিত ওদের মধ্যে। ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, ভারতবর্ষে প্রত্যেকের জাস্টিস পাওয়ার অধিকার রয়েছে, এবং তোমার কন্ডিশন যদি সেরকম খুবই খারাপ হয় তাহলে তুমি লিগাল এইড পাবে, দরকার পড়লে তুমি যে কোনো সময় লিগালি সাহায্য নিতে পারো। যদিও আমাদের পুলিশ এখনই ডাক দেখতে পেলে তুমি যাও, বেরো, পুজো আসছে সামনে, সেহেতু একটু বেরোলেই যদি তুমি 2 মিনিটের জন্য হেলমেট না পরো সঙ্গে সঙ্গে 1000 টাকা ফাইন করে দেবে, সেসব আলাদা কথা। ওকে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, যেটা খুব দরকার। হেলথ আর স্ট্রেংথ, আচ্ছা দিদি, ফাইনে যে টাকাগুলো হয় সে বলে না যে পুলিশরা ইচ্ছে করে নেয় মানে ওদের পকেটের জন্য, তো কি বলে সরকার থেকে তোমার এরকম কোনো নিয়ম নেই যে কোনো ধরো ওরকম ধরলে ফাইন লাগবে, তো সরকারকে কি ওরা একটা মিনিমাম অ্যামাউন্ট দেয় নাকি, যে মানে ধরো 1000 টাকা নিল তার মধ্যে হয়তো 100-150 টাকা দিল, বাকিটা পকেটে, এরকম কোনো নিয়ম আছে? এরকমই তো আছে, দেখো ওরা কি করে, ওরা হাতে হাতে টাকাটা নেয় বা বলে ব্যাংক চালান কাটাবে। ব্যাংক চালানটা কাটানো হয় কোথায়, আইদার এই থানার কোনো একজন বড় বাবুর অ্যাকাউন্টে, বা তারা নিজেদের অ্যাকাউন্টেই বলে, বা বেশিরভাগ সময়টা হাতে হাতেই নেয়। সেক্ষেত্রে কি, যেটা হাতে টাকা নিল সেটা তো সরকার জানতেই পারলো না যে কত টাকা তুমি নিলে। এই যে মানে ওই হিসাবটা দেবে না বলছে? দেয় দেখি থোড়ি, কিছু দেয় না ওরা, হুটহাট উল্টো পাল্টা কারণেও চালান কাটে গো। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম তো উল্টো পাল্টা কারণেই কাটে। এই যে দেখবে সিটি সেন্টারে এই যে জাংশন মল এসছো কোনদিন? হ্যাঁ, দেখবে সিটি সেন্টারে যেখানে ওই এখন নতুন একটা 5 স্টার হোটেল হয়েছে না, ফরচুন প্লাজা, পুষ্পাঞ্জলি, হ্যাঁ ওই কিছুদিন আগে ওপেন হয়েছে যেটা। হ্যাঁ কিছুদিন আগেই ওপেন হয়েছে, ওইখানটাতে যে দেখবে বড় রোডটা যেখানে ডিভাইড হচ্ছে, ওখানে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে থাকে সন্ধ্যাবেলাতে, দিনের বেলাতে পাবে না তুমি, ঠিক বিকেল বেলা আমরা যখন আসি ফিরে তখন ওখানে অনেক পুলিশ দাঁড়িয়ে থাকে। আর এত ভিড় হয়ে থাকে প্রত্যেক দিন, মোটামুটি ভাবে প্রত্যেক দিন আমি যখন আসি ধরো 5-6টা তো গাড়ি থাকেই যেগুলো ধরেছে। এবার ধরো 6 জনের কাছে যদি 1000 টাকা করে চালান মানে ফাইন কাটা হয়, তাহলে 6000 টাকা। এবার সেই 6000 টাকার থেকে আমি ধরে নিলাম যে চলো ওখান থেকে ভাগ হলো, যতজন আছে তার মধ্যে ভাগ হলো, তাহলে ওটা এক্সট্রা ইনকাম নয় ওদের? হ্যাঁ অবশ্যই। আর কি বলতো, এই যে সিভিক পুলিশ বা এগুলো যারা আছে না, ওরা তো হিউজ অ্যামাউন্টে বেতন পায় না, এবার ওদেরকে দিয়ে ওগুলো করায়। আর একটা তো ধারণা আছে যার যত আছে তত তার বেশি চাই। আমাদের এখানে তো তোমার এই কি বলে বাইপাস হওয়ার আগে ব্যাপারটা আরো বেশি ছিল, এখনো আছে কম মানে কিছুই সেরকম ভাবে। তো তোমার দিন হোক সন্ধে হোক রাত হোক মানে মানে একবার ধরার সুযোগ পেলেই হচ্ছে একটা কোনো কারণ, মানে জাস্ট ছোট কারণ হলেও ব্যাপার না, ও লোকের সামনেই আর নেবে, কে দিনের ফটো বেলাতে তুলছে এই কেউ ভিডিও সময়টাতে করছে ওসব দেখো, ব্যাপার না। সেটাই। আর ওদের একটা জিনিস চিন্তা করো, এই যে সময়টা 9টা থেকে 10টার মধ্যে, এটা তো ওয়ার্কিং মানে সব মানুষদের অফিস যাওয়ার টাইম, এই সময়টাতে হিউজ ক্রাউড হয়। সেই সময় যদি তোরা ট্রাফিকে দাঁড়াস তাহলে কিছু সমস্যা হলে, তারপর ধরো যত বাস থাকে বাসগুলো যায়, যারা দূরপাল্লার বাস হোক বা স্টেট বাস হোক, যে কোনো, এই সময় যদি তোরা থাকিস ট্রাফিকে তাহলে হয়তো কোনো রকম কোনো সমস্যা হলেও সেটাকে সর্ট আউট করে নেওয়া যায়। কিন্তু ওরা এখন থাকবে না, ওরা কখন থাকবে, বিকেলে, বিকেলে থাকবে, আর পেলেই সামনে পেলেই ধরবে। আর বিকেলে তো ইচ্ছা করে ওরা ক্যাওস করে, ইচ্ছা করে ক্রাউড করে রাখে। রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স, অবশ্যই প্রত্যেকটা মানুষ নিজের মতো কাজ করতে পারবে এবং এডুকেশন গ্রহণ করতে পারবে,
ইনহিউম্যান কন্ডিশন গ্রহণ করা চলবে না, পার্টিসিপেশন অফ ওয়ার্ক ইন ম্যানেজমেন্ট ইন্টারেস্ট ইন্ডাস্ট্রিজ। তাছাড়া আমাদের ডিউটি হচ্ছে, স্টেটের ডিউটি হলো কি প্রত্যেকটা মানুষের নিউট্রিশনের দিকটাকে দেখা, কারণ যেহেতু আমাদের দেশে প্রচুর চিলড্রেন রয়েছে, সো দে হ্যাভ দ্য অপরচুনিটি টু হ্যাভ সাম ফ্রিডম, নিউট্রিশন যাতে তারা পায় প্রত্যেকে, কমপ্লিমেন্টারি এডুকেশন যাতে পায় তারা প্রত্যেকে, এবং বিভিন্ন রকমের অ্যাবিউজের ঘটনা থেকে যাতে তারা জাস্টিস পায়, এটাও সোশ্যাল প্রিন্সিপালের মধ্যে অ্যাড করা হয়েছে। কোন আর্টিকেলে কি কি বলা আছে এগুলো পড়ে নিলেই হবে, এগুলোকে আমি আর ডিসকাস করছি না, ঠিক আছে? এগুলো পুরো সোশ্যালিস্ট আর্টিকেল, এগুলো পড়ে নিও, সোশ্যালিস্ট প্রিন্সিপালের আর কি, আমি আলাদা আলাদা করেই দিয়েছি। এরপর আসি লিবারাল প্রিন্সিপাল। প্রথমত ইউনিফর্ম সিভিল কোড দেওয়া হয়েছে, মানে কি প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট পরিমাণে একটা রাইটস রয়েছে উদারবাদী চেতনাগুলোকে প্রকাশিত করার। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, দেখবে আমরা যারা বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়েছি, আমাদের ক্লাস 9-10 পর্যন্ত কিছু বই প্রোভাইড করে সরকার, যেগুলো আমাদেরকে কিনতে হয় না, এবং ক্লাস 8 পর্যন্ত আমাদের বই কিন্তু কিনতে হয় না, সমস্ত বই সরকার থেকে দেওয়া হয়। এবং এই যে জিনিসটা রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে কি যে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনা করুক, তারা যেন কোনোভাবেই পড়াশোনা থেকে বিচ্যুত না হয়, প্রত্যেকের শিক্ষাটা পাক। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এই যে ধরো আমাদের যে সেপারেশন, মানে যে সমস্ত ফর্ম গুলো রয়েছে, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এই যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে, এটা একটা হিউজ পার্ট, কারণ এক্সিকিউটিভের মধ্যে যদি জুডিশিয়ারিকে রাখা হতো তাহলে কিন্তু ল ইমপ্লিমেন্টেশনে প্রচুর পরিমাণে ক্রিটিসিজম আসতো। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড অ্যামিটি, অবশ্যই আমাদের এই ডিপিএসপি তে আর্টিকেল 51A তে বলা হয়েছে যে তুমি ধরো কোন একটা স্টেট, ধরো ওয়েস্ট বেঙ্গল চাইলো আমেরিকা বা ইংল্যান্ডের সাথে কোনো একটা চুক্তি করতে, তার জন্য তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হবে না। সে চাইলো ইংল্যান্ড থেকে বেশ কিছু পরিমাণে ভ্যাকসিন আমাদের রাজ্যে কিনতে, সেটাও কিন্তু পারবে। অর্থাৎ এই যে একটা সম্পর্ক স্থাপন করার যে নীতি, এটা আমাদেরকে ডিপিএসপি প্রদান করছে। মনুমেন্ট, তখন তোমার সেন্ট্রাল থেকে সাহায্য করবেন না, মানে যে কোনো কিছুতে ধরো সেন্ট্রাল সাহায্য করবে, কিন্তু সেন্ট্রাল বাধা দেবে না। সাহায্য অবশ্যই করবে কিন্তু বাধা দেবে না, তুমি চাইলেই করতে পারো সম্পর্ক স্থাপন। প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, আমাদের দেশে প্রচুর জিনিস রয়েছে যেগুলোকে প্রোটেকশন দিতে হবে, যেগুলো ন্যাশনাল মনুমেন্টস। প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, সুতরাং নতুন করে বলার কিছু নেই, এটা অবশ্যই আমরা আগেও পড়েছি, আবারও বলা হলো। এরপরে আসি গান্ধীয়ান প্রিন্সিপাল। যেহেতু ডিপিএসপিটার পুরোটাই ইনফ্লুয়েন্স ছিল গান্ধীজির আইডিওলজিজম থেকে, সেহেতু গান্ধীয়ান প্রিন্সিপালে আমরা পাচ্ছি প্রথমত ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40 and promotion of cottage industry। তাছাড়াও তিনি বলেছিলেন কি এই প্রিন্সিপাল অনুযায়ী এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসিস এসটিস, এই যে রিজার্ভেশন ক্লাসের জন্য যে এডুকেশনাল ইমপ্রুভমেন্ট আনা দরকার, এটা গান্ধীজি সবার প্রথমে বলেছিলেন। তাতে যতই বি আর আম্বেদকরের সাথে যতই তার দ্বন্দ্ব থাকুক না কেন, তবুও তিনি এখানে এই কথাগুলো উল্লেখ করে গেছিলেন। Prohibition of intoxicating drinks and drugs that injurious to health হয়নি। আলটিমেটলি সরকার যত চেষ্টাই করুক না কেন,
মদ, ড্রাগ এগুলোকে পুরোপুরি ভাবে প্রহিবিট করা নট পসিবল। ইভেন সরকার একটা সময় মদের দোকান খুলে দিয়েছিল, মনে পড়ছে, ইনকাম ক্রিয়েট করার জন্য। ইভেন বলা হচ্ছে কি এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজবেন্ডারি সেক্টর গুলোকে সাইন্টিফিক ভাবে খুব ভালো রকম ভাবে গুলোকে মডারেট করার জন্য এবং ওগুলোকে মডার্নাইজ করার জন্য, এবং প্রহিবিটস করতে হবে কি স্লটারদের কেন প্রহিবিটস করতে হবে? কারণ এমন কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলোকে হত্যা করা সবার সামনে, যেহেতু আমাদের হিউজ একটা ডিফারেন্সিয়েশন কান্ট্রি, এখানে নানা ভাষা, নানা মত রয়েছে, নানা ধর্ম রয়েছে, সেহেতু ধরো কেউ আমার সামনে যদি গো হত্যা করে অবশ্যই আমার খারাপ লাগবে। তাই জন্য দেখবে একটা সময় ঈদের যে তাদের ব্যাপারটা ছিল, কুরবান করার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এখন পর্দার আলাদাই করা হয়, আগের মতো খুলে করা হয় না। সেখান থেকে প্রথমত ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে আর্টিকেল 40, ভিলেজ পঞ্চায়েত তৈরি করা। তাছাড়া আর্টিকেল 43 হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি প্রমোট করা। 43B হচ্ছে ভলেন্টারি ফরমেশন। 46 হচ্ছে এডুকেশনাল ইকোনমিক ইন্টারেস্ট অফ SC STs, যেটা ওরা এখন রিজার্ভেশন কোটা পায় সেটার জন্য। 47 হচ্ছে কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এন্ড ড্রাগ গুলোকে প্রহিবিটস করা হয় না, পসিবল নয়। আর্টিকেল 48 এই গো হত্যা, কসাইখানার এগুলোর বিরোধিতা করা। লিবারেলে আমরা কি কি পাই? 44 বলছে ইউনিফর্ম সিভিল কোডের কথা। 45 বলছে আর্লি চাইল্ডহুড কেয়ার করতে হবে, আমরা অলরেডি কিন্তু UN কনভেনশন অফ চাইল্ড রাইট এর আন্ডারে আছি। অর্গানাইজ অফ এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। 49 মনুমেন্ট গুলোকে রক্ষা করতে হবে। 50 বলা হচ্ছে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করতে হবে এবং পাবলিক সার্ভিস অফ স্টেট কে প্রমোট করতে হবে। 51 এ বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল পিস নিয়ে আসতে হবে, ফস্টার রেসপেক্ট জানাতে হবে ইন্টারন্যাশনাল ল গুলোকে, ট্রিটি গুলোকে, এবং সেটেলমেন্ট করতে হবে ইন্টারন্যাশনাল ডিসপিউটস কে। দ্যাটস ওয়াই আমরা ইন্ডিয়া শান্তিপূর্ণভাবে চায়নার সাথে সমস্ত রিলেশন গুলোকে, মানে সমস্ত যা যা কনফ্লিক্ট ছিল সেগুলোকে শান্তিপূর্ণভাবে মেটালাম। এবার ঘটনা হলো কি 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট ঘটলো, এবং 42nd অ্যামেন্ডমেন্টে আমাদের ডিপিএসপি তে বেশ কিছু নতুন আর্টিকেল অ্যাড করা হলো। যেমন আর্টিকেল 39 কি বলা হয়েছে? সিকিউর অপরচুনিটিস ফর দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। ওকে, আর্টিকেল 39A ইকুয়াল জাস্টিস প্রোভাইড করতে হবে, ফ্রি এবং লিগ্যাল এইড প্রোভাইড করতে হবে যারা বিপিএল ক্যাটাগরি থেকে বিলং করে। অর্থাৎ কোনো পুয়ার, তার যদি কোনো কেস তার দরজা, মানে কেস তাকে যদি কোনো লঞ্চ করতে হয়, তাকে যদি ফাইল করতে হয়, সে কিন্তু ফ্রি পাবে। 43A সেখানে কি বলা হলো? নির্দিষ্ট স্টেপ নেওয়ার জন্য যাতে করে প্রত্যেকটা মানুষ যেন যাদের যোগ্যতা রয়েছে তারা ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে সুযোগ পায়। 48A প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ওয়াইল্ড লাইফ। এটা পড়বে তোমরা অবশ্যই ডিটেলসে, মানে এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই পোর্শনটা তোমরা এনভায়রনমেন্টেও পড়বে, এই পোর্শনটা তোমরা কোয়ালিটির ক্ষেত্রেও পড়বে। ওকে, তো এটা গেল আমাদের ডিপিএসপি। তো ঘটনা হচ্ছে যে ডিপিএসপির কি নির্দিষ্ট কিছু ড্রব্যাকস আছে? হ্যাঁ আছে, সমস্ত কিছুর ড্রব্যাকস অবশ্যই থাকবে, কারণ উইদাউট ড্রব্যাকস কিন্তু কোনো কিছুই রেডি হতে পারে না। যেমন ধরো এটা যেহেতু কোনো এনফোর্সিয়েবল নয়, সেহেতু ফাঁক কিন্তু প্রচুর এবং একেবারে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়নি ডিপিএসপি কে। তাছাড়া প্রচন্ড পরিমাণে কনজারভেটিভ, ইভেন কনস্টিটিউশনকে একেবারে এই ডিপিএসপির মাধ্যমে, এই যে ধরো পেছনে আমরা যাই,
এই যে আর্টিকেলটা আমরা এখানে দিয়েছি না, সামটাইম ইট ক্রিয়েটস কনফ্লিক্ট বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার। যে স্টেটকে বলছি তুমি পারো একটা অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে, সেক্ষেত্রে অবশ্যই যদি সেন্ট্রালে গভর্নমেন্ট যদি ঠিকঠাক না হয় না, সে কিন্তু এখানে ঝামেলা করতে পারে, 100% ঝামেলা করতে পারে। এগুলো হচ্ছে। আচ্ছা, কি ডিপিএসপি টা কখন অ্যাড করা হয়েছে আমাদের? ডিপিএসপি অ্যাড করা হয়েছে তোমার একেবারে অরিজিনাল কনস্টিটিউশনে। এটা অরিজিনাল কনস্টিটিউশনেই ছিল, তারপরে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়। তো তোমরা এই যেগুলো বললাম খুব সুন্দর করে একদম প্রথম থেকে দেখে নাও যে কোন কোনগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। অবশ্য আর্টিকেল 38 দেখো বলা হচ্ছে কি, যে স্টেট কিন্তু সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড ইনইকুয়ালিটিস কে ইনকাম ভিত্তিতে, ইনকামের স্ট্যাটাস, ফ্যাসিলিটিস, অপরচুনিটিস এর ভিত্তিতে ইনকামের ইনইকুয়ালিটিকে দূর করতে হবে। আর্টিকেল 39 বলছে কি, সিটিজেনকে অ্যাডিকুয়েট লাইভলিহুড প্রোভাইড করতে হবে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এটা গান্ধীয়ান পলিসি অবশ্যই, কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার, অপরচুনিটিস অফ হেলদি ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন। তাছাড়া ওইদিকে রয়ে গেল তোমার রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্স। কিছুটা দেখবে, কিছুটা না আমাদের ফান্ডামেন্টাল রাইটের সাথে অনেকখানি মিল আছে। আর্টিকেল 42, এখানে এক্সাম্পল দিতে পারো পিএম মাতৃবন্দনা যোজনা। মহিলারা যে ম্যাটারনিটি রিলিফ পায় সেটা। আর্টিকেল 43, লিভিং ওয়েজ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং প্রোভাইড করছে। আর্টিকেল 43A, স্টেপস টু সিকিউর পার্টিসিপেন্ট অফ ওয়ার্কার। আর্টিকেল 47, রেইজ লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। অবশ্যই স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা হিউজ পার্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সিস্টেমে, জাস্ট বিকজ অফ এখান থেকে কিনা আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে 1952-তে কমিউনিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হয়, এবং ডিপিএসপি একটা হিউজ ইম্পর্টেন্স রয়েছে আমাদের সংবিধানকে তৈরি, সংবিধানের আওতায় পঞ্চায়েতি রাজকে তৈরি করা। ওকে, এনি কোশ্চেন?